তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিএক্সএন। অলরেডি আমরা জেনে ফেলেছি যে সাবজেক্টটা, যে ডিএক্সএন। সরি সরি, এই জায়গাটা কোথায় মিসিং হলো? এক মিনিট। আপু, এক মিনিট, হ্যাঁ, একটু সময় দেন। ওকে ওকে লিডার, নো প্রবলেম, আপনি সময় নিন, আপনি রেডি হয়ে যান। জি। তো আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের সাথে আরো একজন অ্যাগ্রেসিভ লিডার রয়েছেন, আকরাম হোসেন অনিক লিডার। জি লিডার, আপনার জায়গা থেকে আপনি যদি ফ্রি থাকেন তাহলে আজকের প্রোগ্রামে একটু শর্ট ওয়েলকাম স্পিচ দিবেন। হ্যাঁ, জি। শাহজাহান আজিজ। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে জ্ঞানথেরাপি। আসলে আকরাম যে কথাটা বলছে এই কথাটার সাথে সামঞ্জস্য রেখে বলছি, আমি ডিএক্সএন বিজনেস শুরুর দিকে যখন স্টার্ট করি, আমার জন্য এই এই প্রোগ্রামটা খুব মাইল ফলো প্রোগ্রাম ছিল। এবং আমার মনে আছে যে আমি জয়েন করে 2017 সালের জুলাই 18 তারিখে যখন কাজ শুরু করব ডিসিশন নিয়েছি। 2000 ওই মাসেরই 2017 সালের জুলাইয়ের 26 তারিখে একটা প্রোগ্রাম হয়েছিল চিটাগং এ। ডক্টর সেলিমুর রহমান স্যার এই জ্ঞানথেরাপি নিয়ে কথা বলেছিলেন, এবং আমি খুব মনোযোগ দিয়ে জ্ঞানথেরাপি ট্রেনিংটা করেছিলাম। আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি তৎকালীন সময়, যেটা পরবর্তীতে আমার বিজনেসের ক্ষেত্রে একটা মাইল ফলক হিসেবে কাজ করছে। এবং স্টিল নাও জ্ঞানথেরাপি যে প্রোগ্রামটা আমি বুঝার ক্ষেত্রে ডিএক্সএন, যে জ্ঞানথেরাপি যে প্রোগ্রামটা, আসলে এটা আসলে বিষয়টা বলতে কিরকম বোঝায়, থেরাপিউটিক ভ্যালু মানে জ্ঞানোডার্মা মাশরুম। এই মাশরুমটা কিভাবে আমাদের বডিতে কাজ করে বা এটার অ্যাকচুয়াল বেনিফিট কি, এটা যদি আমরা ক্লিয়ার হই তাহলে আমরা বুঝতে পারবো মাশরুম রিলেটেড এনি প্রোডাক্ট আমাদের বডিতে এই ধরনের কাজ করে। আমরা কিছু এক্সাম্পল শো করার চেষ্টা করবো। আমার দীর্ঘ 5-6 বছর এই পথ চলা ক্ষেত্রে যে এক্সপিরিয়েন্স গুলো, সেটার আলোকে কিছু আইডিয়া আপনাদের সাথে শেয়ার করবো যেটা কাজ করবে আপনাদের সাথে। তো কথা না বাড়ি, অ্যাবাউট ডিএক্সএন প্রোডাক্ট অ্যান্ড বেনিফিট অফ জ্ঞানদর্মা। আমি আমরা জানি যে মাশরুম যে এই ট্রেনিং সেশনটা খুবই ইনফরমেটিভ। আপনি এটা এখানে খুব বেশি মোটিভেশন কিছু পাবেন না, বাট ইনফরমেশন পাবেন যেটা আপনি খুব ঠান্ডা মাথায় আপনাকে বুঝে নিতে হবে। এবং একবার যদি আপনি বুঝে নেন আপনার মতো করে, তাহলে সেটা আপনি বারবার ইমপ্লিমেন্ট করতে পারবেন। তো প্রথম কথা হচ্ছে জ্ঞানদর্মা। আসলে এই ডিএক্সএন জ্ঞানদর্মার স্পেশালিটি হচ্ছে এটা 6 কালার জ্ঞানদর্মা একসাথ করা। এটা যেমন আপনি যদি গুগলে সার্চ করেন, এই মুহূর্তে আপনাদের হাতে সবার স্মার্টফোন আছে, আপনি মিটিং শুনতে শুনতেও যদি সার্চ করেন যে কিং অফ হার্বস, মানে আহ মানে খাবারের মধ্যে সবচেয়ে রাজকীয় খাবার কি, আপনি যদি শুধু কিং অফ হার্বস লেখেন, তখন কিন্তু আপনাকে উইকিপিডিয়া আনসার দিবে যে কিং অফ হার্বস হচ্ছে জ্ঞানদর্মা। মানে এই পৃথিবীর যত খাবার আছে সব খাবারের রাজকীয় খাবারটা হচ্ছে জ্ঞানদর্মা। এটা নিয়ে অলরেডি বিভিন্ন টিভি চ্যানেল, বিবিসি বলেন, সিএনএন বলেন, বা বড় 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 যে কোম্পানিগুলো আছে, বেশিরভাগ কোম্পানিগুলোতেই আপনার এটা নিয়ে আহ, বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে। আপনারা ইউটিউবে গেলে বুঝতে পারবেন। এখন প্রশ্ন, এবং বাংলাদেশের সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনারা জানেন মাশরুম গবেষণা ইনস্টিটিউট আছে সাভারে, যেটা প্রায় যুদ্ধের পরে, মানে আমরা যখন 1971-এ যুদ্ধ হয়, যুদ্ধের পরবর্তীতে 1978 সালে জাপানি এক ভদ্রলোক এই মাশরুম গবেষণা ইনস্টিটিউটটা প্রতিষ্ঠা করে। এবং পরবর্তীতে এটা গভর্নমেন্টকে, উনি স্বেচ্ছায় গভর্নমেন্টকে এটা মানে দিয়ে যায়। পরবর্তীতে যখন সরকার পায় এটার দায়িত্ব, তখন এটা মাশরুম গবেষণা ইনস্টিটিউট হিসেবে সরকার সারা বাংলাদেশে মাশরুম সম্প্রসারণ কেন্দ্রে পরিণত করে। এবং এটা আমাদের বেশি দূরে না, ঢাকা সাভারে এই মাশরুম গবেষণা ইনস্টিটিউটটা। আজকের দিনে মাশরুম সম্পর্কে বলার খুব একটা বেশি নেই, কারণ আমরা রেস্টুরেন্টে গেলে মাশরুম পাই, বিভিন্ন সালাদের আইটেমে স্যুপ, জুস, বিভিন্ন ধরনের খাবারের মধ্যে মাশরুম রিলেটেড আমরা অনেক খাবারই পাই। বাট ডিএক্সএন স্পেশালিটি হচ্ছে 6 কালার জ্ঞানদর্মা। মানে ন্যাচারালি প্রাকৃতিতে এই 6টা মাশরুম আছেই। মাশরুমের অনেক ধরনের সাইজ, অনেক ধরনের প্রজাতি থাকতে পারে, অনেক বড় বড় আহ আপনার কি বলে মাশরুমের সাইজ আছে, কিন্তু অ্যাকচুয়ালি থেরাপিউটিক ভ্যালু নেই, মানে ওষুধি গুণ নেই। এখন আপনাকে আমি যেটা বলবো সেটা হচ্ছে মাশরুমের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে সে আহ, ময়লা পরিষ্কার করতে পারে। মানে তার একটা নেচার হচ্ছে সে ময়লা জিনিসের প্রতি তার নেচার। মানে আপনি যদি একটু খেয়াল করেন, মাশরুম সবসময় দেখবেন ফাঙ্গাল জাতীয় যে জায়গাগুলোতে আবর্জনা, ময়লার স্তূপ, এই জাতীয় জিনিসগুলোতে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মাশরুম আহ জন্মে। আমরা যেটাকে ছত্রাক বা ব্যাঙের ছাতা বলি। তো মাশরুমের নেচার হচ্ছে সে ন্যাচারালি মানে টক্সিনটাকে কি করা, মানে শোষণ করতে পারে। এটা হচ্ছে তার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ বিষয়টা।
তো এই জন্য এই ন্যাচারালি প্রাকৃতিতে 6টা মাশরুম ছিল। এই সবচেয়ে সেরা 6 জাত হচ্ছে এটা, যে জাতগুলা এখানে আছে। এবং এই 6টার জাতটাকে কাল্টিভেট করে ডক্টর লিম একটা জাতে নিয়ে আসছে, সে হচ্ছে ডিএক্সএন গ্যানোডার্মা যেটাকে বলে। তার মানে এটা সবচেয়ে ইউনিক গ্যানোডার্মা মাশরুম, যেটা 6 কালার গ্যানোডার্মার কম্বিনেশন, একটা অনলি ওয়ান। সেকেন্ড হচ্ছে এই মাশরুম, আপনার এই মাশরুমটা শুধুমাত্র ডিএক্সএন কাল্টিভেট করছে। কিভাবে কাল্টিভেট করছে আপনি জানেন যে ওয়ার্ল্ডের লার্জেস্ট গ্যানোডার্মা কোম্পানি হচ্ছে, আপনি যদি শুধুমাত্র নেটে সার্চ দেন ওয়ার্ল্ড লার্জেস্ট গ্যানোডার্মা কোম্পানি, দেখবেন সেখানে আসবে যে গ্যানোডার্মা, ওয়ার্ল্ড লার্জেস্ট গ্যানোডার্মা কোম্পানি হচ্ছে ডিএক্সএন। সারা পৃথিবীতে প্রায় 4,000 কোম্পানি মাশরুম প্রডিউস করে, 4,000 কোম্পানি মাশরুম প্রডিউস করে, তার মধ্যে সবচেয়ে লার্জেস্ট গ্যানোডার্মা কোম্পানি হচ্ছে ডিএক্সএন। তো এইটার মধ্যে এখন লার্জেস্ট গ্যানোডার্মা কোম্পানি এরা যে প্রডিউস করে, এটার মেথডটা কি? মেথডটা হচ্ছে হ্যাঙ্গিং মেথড। মানে এটা মাটি থেকে, এটা আমরা মালয়েশিয়াতে দেখে আসছি যেটা, সেটা হচ্ছে যে এটাকে যখন মাশরুমের যে ইয়েগুলা মানে যেখানে মাশরুমটা বীজ লাগানো হয়, যে বাঁশে মানে গমের ভুসি কিংবা ধানের ভুসি বা যা ইনগ্রিডিয়েন্টস গুলা, এগুলোকে টোটালি একটা প্যাকেজিং করে একটা বড় একটা মিনিমাম 5,000 ব্যাগ একসাথে, মিনিমাম এটাকে 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত, 72 ঘন্টা পর্যন্ত এটাকে কি করা হয়, হিট করা হয়। এবং হিটিং এর ফলে দেখা যাচ্ছে ওটার ভিতরে কোনো ধরনের মানে কোনো ধরনের ব্যাকটেরিয়া বা খারাপ কিছু থাকতে পারে না, নষ্ট হয়ে যায়। এবং পরবর্তীতে 72 ঘন্টা পর এটা যখন ঠান্ডা করে এটাকে বের করে নেওয়া হয় এবং সেখানে মাশরুমের সিড লাগানো হয়। এবং সিড লাগানোর পর এটাকে হ্যাঙ্গিং মেথড, মানে মাটি থেকে মাটিতে লাগানো হয় না, ওটা হ্যাঙ্গিং মেথডে ঝুলানো হয়। তার মানে সে মাটির কোনো স্পর্শ, মানে খারাপ কিছুর স্পর্শ সে পাওয়ার কোনো চান্স নাই। এখন এটা যখন আমাদের বডিতে যখন এটা ইমপ্লিমেন্ট হয়, তখন কি ধরনের কাজ হয়? তখন সে আমাদের বডি থেকে টক্সিন, কারণ আমি বলেছি প্রথমে যে এটা ন্যাচারই হচ্ছে সেই বডিতে টক্সিন খুঁজে বের করা বা এটা টক্সিন নিয়ে আসা, এটাই হচ্ছে তার নেচার এটা। তো আমরা যদি একটা অ্যাপ্রোচ দেখি, এখানে একটা অ্যাপ্রোচ আছে, টু অ্যাপ্রোচ, মানে এগুলো নর্মাল হিসাব, এগুলো এত জটিল করে বুঝতে হবে না, আপনি স্বাভাবিকভাবে বুঝলে হবে। একটা হচ্ছে ন্যাচারাল ফুড, যে আমরা খাবার খাই, যেমন মাশরুম একটা ন্যাচারাল খাবার। আমরা এরকম অনেক খাবার আছে, যেমন জৈতুন ন্যাচারাল খাবার, আপনি মধু ন্যাচারাল খাবার, এই ধরনের কালো জিরা ন্যাচারাল খাবার। তো এই ধরনের যে খাবারগুলা, এগুলাকে বলা হয় ন্যাচারাল ফুড। আর কনভেনশনাল মেডিসিন মানে হচ্ছে যেটা সিনথেটিক মেডিসিন, যেটা ড্রাগ ড্রাগ ইউজ করা হয়। তো এই দুইটাই আমাদের হেলথের জন্য আমরা ইউজ করে থাকি। কেউ কনভেনশনাল মেডিসিন ইউজ করি, কেউ ন্যাচারাল ফুড ইউজ করি। এক সময় তো কনভেনশনাল মেডিসিন ছিল না বললেই চলে, মানুষ তখন যুগ যুগ ধরে ইবনে সিনা থেকে, ইবনে সিনা বলতো যে আপনার খাবারই হচ্ছে ফুড, যেখান থেকে মেডিকেল শাস্ত্র আসছে, যেখান থেকে হেলথের ইস্যু আসছে, সেখান থেকে বলা হচ্ছে যে আপনার ফুডই হচ্ছে আপনার মেডিসিন। কিন্তু আমরা কিন্তু আধুনিক যুগে এসে আমরা ওইটাকে ভুলে গিয়ে আমরা কনভেনশনাল মেডিসিনের দিকে ড্রাইভার হচ্ছি। এটা আমাদের হ্যাবিট হয়ে গেছে। তো এখন ঘটনা করতেছে যেটা, সেটা হচ্ছে আপনি যদি ডিএক্সএন এর সাথে থাকেন, আমরা যারা ডিএক্সএন এর সাথে আছি, বুঝে হোক না বুঝে হোক, আমরা কিন্তু একটা হেলথ অ্যাওয়ারনেস পাচ্ছি। আমরা কিভাবে কোন খাবারগুলো আমরা চুজ করব, কোন খাবারগুলো বেশি খাবো, কোন খাবারগুলো কম খাবো, কি খেতে পারি, কিছুটা হলেও আমাদের ভিতরে কিন্তু সচেতনতা তৈরি হয়। যার কারণে কিন্তু একটা জিনিস তৈরি হয়, সেটা হচ্ছে আমাদের মেডিসিনের প্রয়োজন যদিও হয়, 10% মেডিসিন প্রয়োজন হয়। আমাদের মেডিসিন যদি প্রয়োজনও হয়, 10% মেডিসিন প্রয়োজন হয়, এবং এটা দ্রুত সেরে ওঠে, দ্রুত রিকভারি করে আমাদের বডিতে, বিকজ আমরা হেলথ অ্যাওয়ারনেস নিয়ে কাজ করছি। এটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট পার্ট, যেটা আমাদের ডিএক্সএন একটা মটো আছে, হেলথ ওয়েলথ হ্যাপিনেস। যে হেলথ এন্ড ওয়েলথ এন্ড হ্যাপিনেস মানে আপনি স্বাস্থ্য, টাকা এবং দুইটার কম্বিনেশনে কিন্তু আপনি সুখী হবেন। তো সো ন্যাচারাল ফুডের আসলে অ্যাকচুয়ালি গোল কি, লক্ষ্য কি, কোথায় যাচ্ছে ন্যাচারাল ফুড? ন্যাচারাল ফুড হচ্ছে সবসময় এটা হচ্ছে হলিস্টিক, মানে এটা আয়ুর্বেদার ন্যাচারাল সোর্স থেকে আসবে, প্রাকৃতিতে এটা ছিল বা আছে, ওখান থেকে এটা আমরা নিয়ে আসবো। একসময় আমরা অ্যালার্জি হলে আমরা কি করতাম দেখবেন, নিম পাতা আমরা বেটে সেটাকে বড়ি বানিয়ে আমরা খেতাম, সেটার পানি দিয়ে আমরা গোসল করতাম, মনে আছে আপনাদের? এটা অনেকেই করতো ছোটবেলায়। বাট ইদানিং ইয়াং জেনারেশন হয়তো বুঝতে পারবে না, হুট করে তার ফার্মাসিউটিক্যালে চলে যায়, ফার্মেসিতে চলে গিয়ে একটা সিনথেটিক মেডিসিন ইউজ করা শুরু করে। কিন্তু এক সময় কিন্তু, ওই সময় কিন্তু মানুষ ভালো হতো, সুস্থ হতো, হতো কিনা বলেন? তার মানে ওই সময় এটাই ছিল ন্যাচারাল ট্রিটমেন্ট, যেটা হলিস্টিক। এবং এটা কাজ করে হচ্ছে হেলথের জন্য, এটা অন্তত আপনাকে সাইড এফেক্ট তৈরি করবে না। সাইড এফেক্ট যেমন এখন সিনথেটিক মেডিসিন যদি আপনি ইউজ করেন, এটা সাইড এফেক্ট তৈরি করবে। আপনি অ্যান্টিবায়োটিক ইউজ করছেন একটা রিজনের জন্য, সেটা আপনাকে আলটিমেটলি আরেকটা ফর্মে, আপনাকে আরেকটা জায়গায় কিন্তু ফেস করতে হচ্ছে, আরেকটা প্রবলেম ফেস করতে হচ্ছে। তো সো এটা কাজ করছে হেলথ। এখন আপনি হেলথ বলতে কি বুঝবেন?
হেলথ হচ্ছে এই যে চুল থেকে মাথার, চুল থেকে পায়ের তালু পর্যন্ত পুরো বডিতে যত অর্গান আছে প্রত্যেকটা জিনিসই কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জিনিসই হেলথ। আপনি দেখবেন দাঁতের ব্যথা যেদিন উঠে নাই, যার উঠে নাই সে বুঝবে না দাঁতের ব্যথার কষ্টটা কি, যে কানের ব্যথা উঠে নাই সে বুঝবে না কানের ব্যথার কষ্টটা কি। প্রত্যেকটা জিনিস আমাদের জীবনে খুব ইম্পর্টেন্ট। যখন একটা নখের মানে আঙ্গুলের মাথা যখন ব্যথা করে তখন আমরা বুঝতে পারি নিজেদের কাছে অস্থিরতা প্রয়োজন হয়, অস্থির মনে হয়। তো সো হেলথ বলতে টোটাল পুরো কমপ্লিট পুরো বডিটাই হচ্ছে আমাদের হেলথ। তো সো ন্যাচারাল ফুড আমাদের বডি ফুল বডিতে কাজ করছে, এটা একটা বড় ইম্পর্টেন্ট পার্ট। সেকেন্ড হচ্ছে এটা প্রিভেনশন হিসেবে কাজ করছে। প্রিভেনশন মিনস হচ্ছে আপনি আগে থেকে ট্রিটমেন্ট, আমরা ছোটবেলায় যে টিকাগুলো দিয়েছি মনে আছে আপনাদের, যা হাম, পোলিও, বিভিন্ন ধরনের টিকাগুলো দিয়েছি আমরা আগে, এই টিকাগুলো আমাদের জন্য প্রিভেনশন হিসেবে কাজ করছে। তো সো এই ন্যাচারাল ফুড বা আপনি মাশরুম যখন ইউজ করবেন, আপনি দেখবেন আমি আমার জায়গা থেকে দেখেছি যে মাশরুম যারা ইউজ করে দেখবেন ওদের ওদের সারাউন্ডিং যারা, ওরা কিন্তু সিজনাল ভাইরাসে খুব দ্রুত অ্যাটাক হচ্ছে, যেমন জ্বর, সর্দি, কাশি, মানে সিজনাল ফ্লু গুলাতে খুব দ্রুত অ্যাটাক হচ্ছে। বাট আমরা কিন্তু যারা মাশরুম ইউজার তারা কিন্তু প্রিভেনশন হিসাবে কাজ করতেছে, আমাদের কিন্তু এই ফ্লু গুলো খুব বেশি অ্যাটাক করছে না, এবং যদি অ্যাটাকও করে সেটা দুই একদিনের ভিতরে সেরে উঠতেছে। তো সো এটা হচ্ছে প্রিভেনশনের মতো কাজ করছে। এবং থার্ড, 3 নম্বর মানে যে জিনিসটা সেটা হচ্ছে প্রোডাক্টটা হচ্ছে যেটাকে আমরা সাপ্লিমেন্ট বলছি, সাপোর্টেড, প্রোডাক্টের সাপোর্টেড পরিপূরক হিসাবে আমরা ইউজ করছি। তার মানে আপনি খাবার খাচ্ছেন, যদি একটু বেশিও খেয়ে ফেলেন কোনো প্রবলেম হচ্ছে না। যেমন ধরেন আপনি আম আম খেয়ে ফেললেন, ধরেন 1 কেজি, 1 কেজি বা 2 কেজি, 3 কেজি আম একসাথে বসে আপনি খেয়ে ফেললেন, এটা কিন্তু আপনার বডিতে কোনো ধরনের সাইড এফেক্ট তৈরি করবে না, যতটুকু দরকার অতটুকু রেখে বাকিটা ছেড়ে দিবে। এক্স্যাক্টলি সেম এই ফুড সাপ্লিমেন্টটা আপনার বডিতে অন্তত মানে যতটুকু দরকার অতটুকু রিসিভ করছে, বাকিটা যদি প্রয়োজন না হয় সেটা কিন্তু যে চলে মানে ছেড়ে দিবে, বা প্রবলেম হচ্ছে না। বাট আপনি যদি সিনথেটিক মেডিসিন যেটা এটা ইউজ করলে এটা কিন্তু আপনাকে মানে কি করতেছে, আপনাকে এটাকে আহ আরেকটা প্রবলেম ক্রিয়েট করতেছে। তো এটা এই জন্য এটাকে বলা হচ্ছে ওয়েলনেস, এটা আপনাকে সুস্থতা দিবে, হ্যাপিনেস দিবে, এই ন্যাচারাল ফুড, ন্যাচারাল প্রোডাক্ট। এই জন্য ডক্টর আসমা মুনির একটা কথা বলেছিল যে আমরা, আপনারা অসুস্থ হলে আমরা ডক্টরের কাছে আসেন, বাট আমি ডিএক্সএন এই কারণে, বিকজ ডিএক্সএন ইজ এ গুড ফুড কোম্পানি, ভালো খাবারের কোম্পানি। তো আমাদেরকে সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য ভালো প্রোডাক্টের প্রয়োজন, ভালো খাবারের প্রয়োজন। দ্যাটস ওয়াই আমি ডিএক্সএন এ। তো সো দেখেন একজন ডক্টরের মেসেজ কিন্তু আমি এটা আপনাকে তুলে ধরলাম। আর কনভেনশনাল মেডিসিনের অবস্থা কি, যে সিনথেটিক মেডিসিন যারা ইউজ করছে কন্টিনিউ হর হামেশা ইউজ করছে তাদের জন্য মেসেজ কি? মেসেজ হচ্ছে এটা সিগমেন্টাল, এটা ধরন অনুসারে। দেখবেন আপনি আজকে গ্যাস্ট্রিকের জন্য আলাদা মেডিসিন ইউজ করছেন, মাথা পেইন করছে সেটার জন্য আলাদা একটা মেডিসিন ইউজ করছেন, তারপর দেখা যাচ্ছে পেটে ব্যথা সেটার জন্য আলাদা মেডিসিন ইউজ করছেন, আপনার ডায়াবেটিস পেশেন্ট আপনি সেটার জন্য আলাদা মেডিসিন ইউজ করছেন, কিডনি পেশেন্ট আলাদা মেডিসিন ইউজ করছেন। তার মানে ধরন বুঝে বুঝে আপনাকে আলাদা আলাদা মেডিসিন ইউজ করতেছেন। তারপরে এখানে ডিজিজকে ফোকাস করা হচ্ছে, এবং দেখাচ্ছে এখানে কিউর। হ্যাঁ আপনি হয়তো একদিকে কিউর হচ্ছেন, একদিকে হয়তো এই মেডিসিনটা ইউজ করার পর আপনি ভালো হচ্ছেন, অন্যদিকে দেখাচ্ছে এটা একটা আরেকটা সাইড এফেক্ট তৈরি করে বলছে, বা আরেকটা প্রবলেম আপনাকে ফেস করতে হচ্ছে। এবং এটা হচ্ছে ড্রাগ, নট এ সাপ্লিমেন্ট। সাপ্লিমেন্ট বলছি কি, সাপ্লিমেন্ট হচ্ছে যতটুকু রাখবে অতটুকু ধরে রাখবে, বাকিটা ছেড়ে দিবে। কিন্তু ড্রাগ এটা আপনার বেশি খেতে পারবেন না। যেমন আপনি স্পিরুলিনা, আমরা আসবো আলোচনায়, স্পিরুলিনা যদি আপনি যদি পুরা কোটাও যদি খেয়ে ফেলেন, মাশরুম যদি পুরা কোটাও যদি খেয়ে ফেলেন, তাহলে ঘটনা ঘটবে যেটা, সেটা হচ্ছে আপনাকে হসপিটালাইজ করতে হবে না। কিন্তু অন্তত এক পাতা নাফা ট্যাবলেট যদি আপনি পুরো 10টা নাফা ট্যাবলেট খেয়ে ফেলেন, দেখেন আপনাকে হসপিটালে গিয়ে ওয়াশ করতে হবে। সো ড্রাগ এবং আপনি সাপ্লিমেন্টের মধ্যে পার্থক্যটা বুঝতে হবে, আগে ফারাক বুঝতে হবে। তো আপনি আপনার বডিকে কি দিবেন সেটা আপনার চয়েস, চয়েস ইজ ইউর। বাট আপনি মেডিসিন ইউজ করবেন না আমি বলছি না, মেডিসিন অবশ্যই ইউজ করতে হবে, বাট এটা পরিমাণটা কম আসবে, এই হলো বিষয়। এবং মেডিসিনটা হচ্ছে এখানে কনভেনশনাল মেডিসিন সবসময় কারেকশন হয়। কারেকশন কি, এক সময় আপনি আপনি একটু খেয়াল করে দেখেন, এক সময় আপনি হয়তো অ্যাসিডিটির জন্য আপনি মেডিসিন ইউজ করতেন 20 mg, তারপরে এটা 40 হয়ে গেল, তারপরে সেটা আরো একটু ডবল ট্রিপল ডোজ হয়ে গেল, তারপরে সেটা স্যালাইনে চলে গেল, সেটা ইঞ্জেকশনে চলে গেল, তার মানে ডোজটা দিন দিন বাড়তেছে। তো এই হলো বিষয়। তো সো আমরা আশা করি বুঝতে পারছি যে আমাদের হেলথের জন্য ন্যাচারাল ফুড কি ধরনের আলোচনা মানে কি ধরনের বিষয় বয়ে আনতে পারে, আর আপনি কনভেনশনাল মেডিসিন আমাদের জন্য কি ধরনের ইয়ে রেজাল্ট বই আনতে পারে, আলটিমেটলি গোল। এটা খুব ইম্পর্টেন্ট বিষয়, আপনি আপনার বুঝার জন্য আপনি বুঝে নিতে পারলে হয়েছে। আমার মতো আলোচনা করতে হবে এমন কোনো কথা না, আপনি বুঝতে পারলে হয়েছে, আপনি বুঝলে হয়ে যাবে। এখন প্রত্যেকটা মানুষ কেন মাশরুম পাউডার ইউজ করা উচিত, সেটা এখানে কয়েকটা জিনিস আমি আপনাদেরকে একটু তুলে ধরার চেষ্টা করেছি।
প্রথম কথা হচ্ছে জ্ঞানোধর্ম মাশরুমের দুইটা কাজ। একটা কাজ হচ্ছে সে কোষের পুষ্টি যোগায়। মাশরুমের মধ্যে 400 নিউট্রিশন আছে। 400 নিউট্রিশন, ক্যান ইউ ইমাজিন? পৃথিবীর মধ্যে কোনো খাবারের মধ্যে এই পরিমাণ নিউট্রিশন ভ্যালু নাই এ পর্যন্ত। 400 নিউট্রিশন এই খাবারের মধ্যে আছে। তার মানে আপনি মাশরুম আহ সেটা কফিতে পান করছেন, কিংবা চাতে পান করছেন, কিংবা মাশরুম আপনি পানিতে গুলে পান করছেন, হোয়াট এভার, বডিতে যাওয়া মানে হচ্ছে নিউট্রিশনের ফাদার বডিতে ঢুকে যাওয়া। আপনি জানেন আমাদের বডিতে যদি নিউট্রিশন যদি হ্যাভি থাকে, স্ট্রং থাকে, স্ট্রেস থাকে, মানে স্ট্রংলি থাকে, তখন দেখা যাচ্ছে অটোমেটিক্যালি এটা অক্সিজেন ক্যাপাসিটি বাড়িয়ে দেবে। তখন আপনি প্রাণ চাঞ্চল্য থাকবেন, স্ট্রং থাকবেন, খুব এনার্জেটিক, আপনি এনার্জি লেভেল অনেক হাই থাকবে। তো এই এই হলো তাহলে একটা কাজ হচ্ছে কোষের পুষ্টি যোগায়, যেটা আমাদের বডি দরকার। আমরা যতই খাবার খাই, এক বাটি খাই আর এক বল খাই, আপনাকে দেখতে হবে পুষ্টি গুণাগুণ কি আছে। যেমন বাইরের মানুষ খাবারের পরিমাণ খুবই কম খায় কিন্তু কোয়ালিটি ফুড খায়, আমি দেখেছি যেটুকু। তো এই কোয়ালিটি কিন্তু আমাদের দেশে দেখা যায় খাবার হয়তো অনেক আছে কিন্তু কোয়ালিটি ফুড খুঁজলে আপনি দুই একটাও পাবেন না। তো এই এই হলো, এটা হচ্ছে কোয়ালিটি ফুড। মাশরুম হচ্ছে কোয়ালিটি ফুড, যেখানে 400 নিউট্রিশন আছে, অল্প খাবেন কিন্তু ভালো জিনিসটা খাবেন। তো দুই হচ্ছে ডিটক্সিফায়ার, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আমাদের বডিতে প্রতিনিয়ত সার্ভিসিং প্রয়োজন। একটা গাড়ি মোটরসাইকেল দেখবেন 2-1 বছর না 2-3 মাস চালানোর পরেও এটা সার্ভিসিং এর প্রয়োজন হয়। হয় কিনা বলেন, আপনারা কমেন্ট করতে পারেন, হয় কিনা বলেন। তো আপনার এই মোটর, এই যে বডিটা, এটা ওয়ান কাইন্ড অফ মেশিন। কারণ এটা চলছে বলে আপনি যে আজকে কাজ করতেছেন, এটা চলছে বলে আপনি খাচ্ছেন, এটা চলছে বলে আপনি ফিরতেছেন, ঘুমাতেছেন, মানে ঘুরে ফিরে চলছেন ভালোই। আজকে আপনি বড় লিডার, আপনি আজকে অনেক কিছু। যদি আপনার এই বডি চলা বন্ধ করে দেয়, দেখবেন যে আপনার কোনো 2 পয়সার দামও নেই। তো তাহলে এই পরিষ্কার, এই বডিটাকে পরিষ্কার করা দরকার। এখন আপনি সিনথেটিক মেডিসিন দিয়ে যদি পরিষ্কার করতে যান, আপনার 12টা বেজে যাবে। তো আমার বডিটা ন্যাচারাল, এটাকে ন্যাচারাল ফুড আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিছে, এটাকে ন্যাচারালি আপনি ক্লিন করেন। দ্যাটস ওয়াই ডিএক্সএন এর এই মাশরুমের বেনিফিট হচ্ছে সেল লেভেলে কাজ করে। আমাদের বডির সেল কিন্তু একটার সাথে একটা মিল নেই। যেমন চোখের সেল একরকম, স্কিনের সেল একরকম, আপনার হার্টের সেল একরকম, আপনি মাসেলের সেল একরকম, আলাদা আলাদা সেল। সেলটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ এক ধরনের ইটের গাঁথনির মতো। একটা বিল্ডিং যে দেখতেছেন 10 তলা 50 তলা, এটার মধ্যে ছোট ছোট ইট আছে। এই যে বডি দেখতেছেন, এটার মধ্যে ছোট 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 সেল আছে। এই সেলগুলো যদি ড্যামেজ হয়ে যায়, যেমন বিল্ডিং ধ্বংস হয়ে যাবে ইটগুলা ড্যামেজ হয়ে গেলে। যেমন পানামা নগরী দেখেন না, ওই যে পুরান ঢাকায় পানামা নগরী দেখবেন ইটগুলা খুলে খুলে পড়ে যাচ্ছে। কিংবা দেখবেন কোনো পুরানো বিল্ডিং যেগুলো রাজা বাদশারা করতো এক সময়, ওগুলোর ইটগুলা ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, ওগুলো টেম্পার চলে গেছে। ঠিক আমাদের বডির সেলগুলো যদি টেম্পার চলে যায়, অটোমেটিকলি আপনি ভ্যানিশ হয়ে যাবেন, আপনি চলতে পারবেন না। তো এই সেলটাকে আমাকে কি করতে হবে, সবসময় রিজেনারেট করতে হবে, এবং কি করতে হবে, ক্লিন রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে। আর বডি সার্ভিসিং যদি আপনি করা বন্ধ করে দেন, তাহলে কি হবে সেটার প্রমাণ হচ্ছে দেখবেন একই সাথে হয়তো দুইজন, আমি ছোটবেলা দেখেছি, আমি প্রাইমারি স্কুলে যখন পড়তাম, একজন স্যার ছিলেন, উনি প্রায় 2-3 কিলোমিটার দূর থেকে আসছেন সাইকেল চালিয়ে। ওনার কাছে একটা ফনিক্স সাইকেল ছিলেন। এই ফনিক্স সাইকেলটা আমি প্রায় ওই একই স্কুলে আমি এসএসসি পরীক্ষা দিছি। আমার কাছে ওই যে প্রথম ক্লাস ওয়ানে থাকা অবস্থায় সাইকেলটা যেরকম দেখেছিলাম, আমি ঠিক এসএসসি পরীক্ষা দিয়ে বের হয়েছি, আমার কাছে তখনও মনে হয়েছে সাইকেলটা ওই রকমই আছে। বিকজ অফ, কারণ হচ্ছে উনি প্রতিদিন এই সাইকেলটাকে কি করতেন, ক্লিন করতেন, প্রতিদিন এটাকে সার্ভিস করতেন, অয়েল দেওয়া থেকে শুরু করে, ধোঁয়া মোছা থেকে শুরু করে সবকিছু। এবং আমি 10টা বছর আমি ওখানে কাটিয়েছি, 10টা বছর পরও ওই সাইকেলটা নতুন। তো এটা হচ্ছে ডিপেন্ড করছে হচ্ছে আপনি কিভাবে মেনটেন করছেন। এই বডিটা হচ্ছে মেশিন, এটাকে আপনি মেনটেন যেভাবে করবেন সেটা এরকমই থাকবে। তো এই জন্য এই জন্য আপনাকে কি করতে হবে, বুঝতে হবে, জানতে হবে। এখন আমরা না জানলে তো আসলে, মানে একটা জিনিস হচ্ছে আপনি জানা থেকে তো আপনি মানবেন, না জানলে আপনি মানবেন কিভাবে? আজকে জেনে নেন, তাহলে বুঝবেন। এখন আসেন, মাশরুম হচ্ছে ন্যাচারাল অ্যান্টিবায়োটিক। কেন অ্যান্টিবায়োটিক বলছি? কারণ প্রথম যে অ্যান্টিবায়োটিক তৈরি হয়েছিল সেটা ফেনিসিলিন, সেটা কিন্তু মাশরুম থেকেই তৈরি হয়েছিল। তো এটা একটা বিষয়। এবং এই মাশরুমটা ন্যাচারাল অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। আরেকটা গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে 18 বছরের পর থেকে প্রতি বছর 2% হারে আমাদের আঠারি গুলা ব্লক হতে থাকে। 2% হারে আঠারি ব্লক।
আর্টারি মানে হচ্ছে আপনার বডিতে রক্তনালী, যে হার্ট থেকে পুরো বডিতে যে রক্ত ব্লাড সার্কুলেশন হয় এটাকে আর্টারি বলা হয়। এই আর্টারি গুলো থাকে এরকম পরিষ্কার, জন্মসূত্রে এরকম পরিষ্কার থাকে। এই আর্টারি গুলা আস্তে আস্তে জমতে জমতে ফ্যাট, আপনার আস্তে আস্তে করে কোলেস্ট্রল জমতে জমতে এটার অবস্থা এরকম হয়ে যায়। আপনি একটা নর্দমা যদি পরিষ্কার না করেন, এটা ডাস্টবিন যদি পরিষ্কার না করেন, সেটা দিনের পর দিন যদি জমাট বেঁধে যায়, তাহলে সেখানে কিন্তু পানি প্রবাহটা নষ্ট হয়ে যায়। ঠিক সেম আমাদের বডি কন্ডিশনের সেম। এখানে একটা মেসেজ যেটা, এটা কিন্তু আমার মেসেজ নাই যে 18 বছরের পর থেকে কেন, 18 বছরের আগে থেকে নয় কেন, 18 বছর পর্যন্ত আমরা বাড়ন্ত থাকি, আমরা তখন বেড়ে উঠি, আমাদের সবকিছু দিন দিন প্রসারিত হতে থাকে। এই জন্য ওই সময় এটা মানে ভরাট হতে পারে না। 18 বছর পর থেকে আমাদের বাড়ানোর সময়টা চলে যায়, দেন তখন আমরা 2% হারে ব্লকিং এ পড়ি। এবং এটা 70 থেকে 75% যখন ব্লক হয় তখন আমরা বুঝতে পারি যে আমরা হার্টের পেশেন্ট। এবং তখন কিন্তু রিং পরাতে হচ্ছে, তখন কিন্তু আপনার বিভিন্ন ধরনের আমাদেরকে প্রবলেম ফেস করতে হচ্ছে। তো সো এই জায়গাটা আমরা যদি এখন এটা, তাইলে আপনি বুঝবেন কিভাবে, দেখবেন বেশিরভাগ হার্টের পেশেন্ট কিন্তু 45 থেকে 50-এর ভিতরে। কারণ হচ্ছে আপনি যদি, আমার বয়স যদি ধরেন কথার কথা এখন আহ আমি ধরলাম যে ধরেন 35 বছর, 36 বছর, এই 36 বছর থেকে যদি আপনি বাদ দেন 18 বছর, 18 × 36, তাহলে 18 × 2%, তার মানে 36% ব্লকেজ থাকার কথা। মানে রক্তনালী 36% ব্লকেজ থাকার কথা। এখন হয়তো আমি কোনো সিমটম বুঝতে পারছি না, কিন্তু যদি আমি এখন থেকে প্রিপারেশন নিই, তাহলে 36 থেকে এটা সামনের দিকে যাবে না, এটা মাইনাস হবে, মানে কমতে থাকবে। 36 থেকে এটা 35, 34, 33, আপনারা বুঝতে পারছেন আশা করি। তো বুঝতে পারছেন কিনা বলেন, একটু আনসার করবেন, বুঝতে পারছেন আপনারা আলোচনাটা? তো সো এই এখন এই জন্য আমাদেরকে কি করতে হবে, এখন আমাদের কোনো সিমটম বুঝে যাচ্ছে না, কিন্তু আমরা যদি এখন থেকে টেক কেয়ার করা শুরু করি, তাহলে আমাদের ওই প্রবলেমটাতে পড়তে হবে না, বা ওই প্রবলেমটাতে আমরা পড়বো না। তাহলে আপনি এটা প্রিভেনশন হিসাবে আগে থেকে এটা সচেতনতা নিবেন আগে থেকে। অসুস্থ হয়ে গেলে তখন তো ড্রাগ নিতে হবে। আপনি আবার অনেকে মনে করেন যে আমি অসুস্থ, এখন মাশরুম পাউডার নিলে হবে কিনা, আমি বলবো যে না, আপনি তো 75% ব্লকেজ করে ফেলছেন, এখন ড্রাগ নিলে না নিলে তো আপনি বাঁচবেনই না। আপনি ড্রাগ নিতে হবে বা ডক্টরের ট্রিটমেন্ট করতে হবে, তার পাশাপাশি আপনি টিক ইউজ করবেন, যাতে করে এটা সামনের দিকে না গিয়ে আস্তে আস্তে এটা 70 থেকে 69-এ আসে, মানে 68-তে আসে, কমতে থাকে। কমলে তখন আপনি ফ্রি হবেন, রিল্যাক্স হয়ে যাবেন, মেডিসিনের পরিমাণটা কমে আসবে এক সময়। তো এখন প্রশ্ন হচ্ছে যে অনেকে মনে করে যে এই মাশরুম পাউডারটা আমি 2, 4, 5 মাস খাওয়ার পর বন্ধ করে দিই, বা 1 মাস খাওয়ার পরে বন্ধ করে দিই। বিষয়টা এরকম না। আপনি ময়লা জমাইছেন কত 10 বছর, 15 বছর, 20 বছর যাবত, তো আপনি সেটা একদিনে, 2 দিনে, 1 মাসে কিভাবে এটাকে পরিষ্কার করবেন? ব্যাপারটা একটু ভাবেন। পরিষ্কার তাহলে সো আপনাকে ওইভাবে সময় নিয়ে আপনাকে একটু কি করতে হবে, টেক কেয়ার করতে হবে। এটা হচ্ছে যে জ্ঞানোথেরাপির কথা, আমার কথা না। তো মাশরুম জ্ঞানোধর্মা বডি, আমাদের বডিতে অ্যান্টিঅক্সিডেন্ট দেয়। অ্যান্টিঅক্সিডেন্ট কি জানেন? এটা এক ধরনের মানে আপনি দেখেন না সাগরের মধ্যে জোয়ার ভাটা হয়, জোয়ারের কারণে সমুদ্রের মধ্যে কোনো ধরনের ময়লা আবর্জনা থাকে না, সব কিন্তু উপরে চলে আসে। অ্যান্টিঅক্সিডেন্ট যখন হয় আমাদের বডিতে সার্কুলেশন বেশি হয়, ফার্স্ট সার্কুলেশন, ব্লাড সার্কুলেশন খুব ফাস্ট হয়। যখন ফাস্ট হয় আপনি একটা জিনিস দেখবেন, স্রোত নদীতে যদি একটা মৃত গরুও ফেলে দেন সেটা কিন্তু দুর্গন্ধ ছড়াবে না, কিন্তু বদ্ধ জলাশয়ে যদি 2, 4টা মুরগি পচা থাকে, সেখানে কিন্তু মানে দুর্গন্ধ ছড়াবে। তো আপনি যখন অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবারগুলো যেটা বলে, এই জাতীয় জিনিস, যেমন আমাদের এনজাইম ড্রিঙ্ক, যেটা অ্যাপেল এনজাইম ড্রিঙ্ক, ইট ইজ এ ফ্যান্টাস্টিক অ্যান্টিঅক্সিডেন্টের জন্য। রোজেলা জুস অ্যান্টিঅক্সিডেন্টের জন্য খুবই ভালো। কফি, কফি আইটেম, ব্ল্যাক কফি যেগুলো, এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট। দেখবেন অনেকের মাথা পেইন করে, ইনস্ট্যান্ট সে কফি পান করে, ডিএক্সএন কফি, দেন সাথে সাথে মাথা ফ্রেশনেস তৈরি হয়, বিকজ অফ অ্যান্টিঅক্সিডেন্টের কারণে খুব ফ্রেশনেস মনে হচ্ছে। তো সো অ্যান্টিঅক্সিডেন্ট প্লাস কোষের চাহিদা পূরণ করে। তো সো এখানে অনেক মেসেজ কিন্তু আপনি চলে আসছে, কেন আপনি মাশরুম পাউডার ইউজ করবেন, কেন আপনি করবেন না। তো সো এটা নিয়ে আহ সরকারি ভাবে অনেক প্রচার প্রচারণা, আপনি যদি একটু খেয়াল করে দেখেন, এটা আমার একক প্রচারণা না। এই যে আমি একটা চার্ট এখানে আপনাদের সামনে দেখছি, অনেক অনেক রোগের কথা বলা হচ্ছে এখানে। এরা বলছে মাশরুমের কথা, নিয়মিত মাশরুম খেতে বলছে। সরকার যেখানে নিয়মিত মাশরুমের কথা বলা হচ্ছে, সরকার ক্যাম্পেইন করছে জাতির উদ্দেশ্যে, তো সেখানে আমি এখানে আপনি কি কিছু মেসেজ দিচ্ছি, এই আর কিছু না। তো সো এখানে আসলে সুস্থতার, হেলথের জন্য সবকিছু দরকার, সাপ্লিমেন্ট দরকার, হেলদি ডায়েটও দরকার। যেমন আপনার জিহ্বা কন্ট্রোল না করতে পারলে তো আপনি কখনোই
যেমন অনেকে আমার সামনে আসে যে অনেক হেলদি মোটা, হ্যাঁ, তো সে বলে যে আমি ওয়েট কমাইতে চাই, ওয়েট কমানোর জন্য কি আছে? আমি বলবো যে প্রথমে ভাই আপনি আপনার জিহ্বা কন্ট্রোল করতে হবে, মিষ্টি জাতীয় জিনিস খাওয়া বন্ধ করতে হবে, কার্বোহাইড্রেট বন্ধ করতে হবে, একটা লাইফ স্টাইলে চলে আসতে হবে, দেন আপনি সাপ্লিমেন্ট হিসাবে প্রোডাক্ট গুলো নিবেন। তো হেলদি ডাইটও প্রয়োজন। সেকেন্ড হচ্ছে হেলদি লাইফস্টাইল, যেগুলো আপনি চুজ করবেন খাবারের মধ্যে, কোন কোন খাবারগুলো আপনি খাবেন, কোনগুলো অ্যাভয়েড করে দিবেন, সেগুলো নিয়ে এখন অনেক কথাবার্তা হচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ট্রেনিংটা আমাদের বেশি লিডারদের দরকার জানা, বিকজ আমরা লিডাররা যদি সুস্থ না থাকতে পারি বা আমরা যদি মেনটেন করি, হ্যাঁ, একটা সময় আমরা আমরা তো ঘটনা ঘটাইছি আরো আগে, এখন সেটার ইমফেক্ট পড়তেছে এখন, ইমফেক্ট পড়তেছে এখন, এখন এটা সারতেও সময় লাগবে। এটার জন্য এখন থেকে আপনি সচেতনতা দরকার। হেলদি লাইফ স্টাইল মেনটেন করা, যেগুলো আপনি যে গুড গুড ফুড গুলা আপনি চুজ করা, যেগুলো র জিনিস পছন্দ করা। র মানে হচ্ছে যেটা প্রসেসিং কম হয়েছে, ন্যাচারালি র মানে কাঁচা, এটাকে বেশি ইউজ করা আমি মনে করি। সেকেন্ড হচ্ছে আপনার পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড। আমাদের কিছু মানুষ আছে গেলেই নেগেটিভ কথা বলে, গেলেই নেগেটিভ কথা বলে, এই লোকগুলোর কাছে গেলে অসুস্থ হয়ে যায় মানুষ, অসুস্থ হয়ে যায়। তো এই এই জিনিসগুলো হচ্ছে পজিটিভ দরকার। তো সো এখানে এগুলো কমপ্লিট একটা হেলথি, যারা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সূত্র এটা। তো এখন আসেন আমাদের বডি ইনব্যালেন্স হওয়ার পিছনে, মানে আমাদের বডি অসুস্থ হওয়ার পিছনে দুইটা কারণ, একটা হচ্ছে টক্সিন আর একটা হচ্ছে ইনব্যালেন্স। কয়টা কারণ? একটা কারণ হচ্ছে টক্সিন, একটা হচ্ছে ইনব্যালেন্স বডি। টক্সিনটা কি? এই যে বিষ যেটা বাতাসের সাথে ঢুকতেছে, মেডিসিনের সাথে ঢুকতেছে, যেটা খাবারের স্টোরে ঢুকতেছে, তারপরে বিভিন্ন ধরনের পেস্টিসাইড ঢুকতেছে। যেমন আপনি শাকসবজি মধ্যে যে স্টেরয়েড ইউজ করা হয়, এটা আপনি যদি 100 মানে মিনিমাম এটা 600 থেকে 700 সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি আপনি এটাকে বয়ল করেন, তাহলে ওটার ওই এটা নষ্ট হবে। যেমন শাক দেখবেন আপনি মার্কেটে, হয়তো গতকালকে স্প্রে করছে, আজকে বিক্রি করতে নিয়ে আসছে, তো এটার স্প্রেটা অ্যাকচুয়ালি আপনি কি করতে পারবেন না, দূর করতে পারবেন না। তো এটা 700 ডিগ্রি সেন্টিগ্রেডে তো রান্নাই হয় না, আমাদের রান্না বেশিরভাগ হচ্ছে 100-র ভিতরে, 100-র মধ্যে রান্না করলে, 700-র ভিতরে রান্না করলে তো হাড়, হাড় দিলে সেখানে হাড়টাও পানিতে পরিণত হবে। তো সো এই এই হলো আমাদের অবস্থা। তো এই জন্য আমাদের আপনার ওই যে টক্সিন রিমুভিং এর জন্য ডিএক্সএন একটা প্রোডাক্ট আছে, যেটা আপনি প্রায় 250 কেজি ভেজিটেবল, ফ্রুটস এন্ড ভেজিটেবল ওয়াশ করতে পারেন। যারা ফ্রুটস বুঝি তারা এটা ইয়ে করতে পারেন, সেটা হচ্ছে বেসিক ক্লিন। বেসিক ক্লিন এই প্রোডাক্টটা ইউজ করতে পারেন, যেটা আপনার শাকসবজি, ফলমূল, আপনার টক্সিন মানে যে পেস্টিসাইড রিডিউসের ক্ষেত্রে ভালো প্রাথমিকভাবে একটা কাজ করতে পারে। এটাকে একটু 2-4-5 ফোঁটা দিয়ে আপনি সেটাকে যদি একটু ওয়াশ করে নেন কিছুদিন, 2-4-5 মিনিট ভিজিয়ে রাখেন, তাহলে কিন্তু এটা দারুণ আলোচনা হতে, মানে যে এটা মানে একটু পরিষ্কার হতে পারে। তো এখন ইনব্যালেন্স হওয়ার পিছনে কারণ হচ্ছে খুব দ্রুত খাওয়া, মানে ফট 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 করে খেয়ে ফেলা, মানে এটা মানে ইয়ে না করা। এবং এটার কিছু কারণ হচ্ছে এখানে টক্সিন আসার পিছনে স্ট্রেস, এটা টক্সিন আসবে, ফ্রি রেডিয়েশন, পলিউশন, ওই ওয়াটার পলিউশন, কেমিক্যাল, ড্রাগ, এগুলোর কথা বলছিলাম। তো খুব দ্রুত খাওয়া, অ্যাসিডিক ফুড বেশি খাওয়া, এবং বেশি কুকে রান্না করা। আমার আসলে মানে রিয়েকশনে আসার পরে এমন জিনিস হচ্ছে, যে ধরেন সবজি রান্না করছেন, সবজির যদি কালারটা নষ্ট হয়ে যায়, আমার কাছে মানে খাওয়ার রুচিতে আসে না। একসময় হয়তো মুখের টেস্ট প্রয়োজন হতো, কিন্তু এখন হয়তো দেখাচ্ছে যে সবজি রান্না করলেন গ্রিন সবজি, কিন্তু সেই সবজিতে এখন গ্রিনের অস্তিত্বে নাই, তাহলে সেটা আর মানে দেখতে ভালো লাগছে না। তো এটা ওভার কুক হয়ে গেছে। এবং মানে ভেজিটেবল খুব কম খাওয়া, হ্যাঁ, এই জিনিসগুলোর কারণে আমাদের বডিটা ইনব্যালেন্স হয়ে যায়। তাহলে এখন কি করতে হবে? তাহলে এখন এই দুইটা কারণে আমাদের বডি কিন্তু সবচেয়ে সেরা ডক্টর। আমরা যে ডক্টরের কাছে যাই, আমাদের ডক্টর সেটা থেকে সবচেয়ে বড় ডক্টর হচ্ছে আমাদের বডি। কারণ এমন ডক্টর, আপনার বডিতে যখন যা প্রয়োজন সে কিন্তু তখন তাৎক্ষণিক সে করে ফেলতে পারছে, করতেছে, এবং প্রতিনিয়ত কাজের মধ্যে আছে। তো এই ডাক্তারের কাজ শুনবেন, যখন টক্সিন এবং বডিতে যখন ইনব্যালেন্স হয়ে যায়, কি করে সে? এই ডাক্তার কি করে দেখেন, আমাদের বডি যে ডক্টর আছে সে ডক্টর কি কাজ করে দেখেন। প্রথম লেভেলে সে এসে কি করে, ডিসচার্জ করে, মানে সে চেষ্টা করে শরীর থেকে বের করে দেওয়ার জন্য, ইউরিন, টুলস, কফের মাধ্যমে, ঘামের মাধ্যমে বের করার চেষ্টা করে, প্রথম কাজ। সেকেন্ড কাজ হচ্ছে সে যেটা পারে না, মানে সেটা মানে দেখবেন না অনেক জায়গায়, অনেক সময় যে মানে ওয়ার্কার যখন কাজ করতেছে কোন একটা জিনিস খুব বড় ভারী, ছোট ছোট গুলো সে দেখাচ্ছে দূরে দূরে ফেলে দিচ্ছে,
বড় যে ভারীটা সে পারতেছে না, কোন রকম টেনে টুনে সে একটা সাইড করে রেখে দিছে। তো এই হচ্ছে বিষয়, আমাদের ডক্টর সাহেব যখন পারতেছে না তখন সে কোন রকম টেনে টুনে সাইড করে রেখে দিচ্ছে। এবং থার্ড হচ্ছে সে টিউমার ডেভেলপমেন্ট করতেছে, মানে সে জমাইতে জমাইতে একসময় ওখানে শিকড় বাকড় তৈরি হচ্ছে। টিউমার দেখবেন বেশিরভাগ টিউমারের ক্ষেত্রে শিকড় বাকড় তৈরি হয়, সেটা পুরো বডি থেকে। যেমন এটা সহজ এক্সাম্পল হচ্ছে, আপনি দেখবেন ঘরের মধ্যে বা গ্রামেও আমরা দেখতাম যে এক সময় ঝাড়ু দিয়ে দিয়ে আপনি যখন একটা জায়গায় স্তূপ করবেন, সেখানে দেখবেন এক সময় পোকামাকড়ের বাসা, বিভিন্ন গাছও তৈরি হয়, শিকড় বাকড় তৈরি হয়। এক্স্যাক্টলি টিউমারটা ওয়ান কাইন্ড অফ সেম। মৃত সেলগুলা, বিভিন্ন ধরনের ময়লা, এগুলা শরীর জমানো জমানো করতে করতে একসময় এটা টিউমার ডেভেলপ। এগুলো টিউমার, আর কিছুই না, এটা ময়লা স্তূপ। যখন এটা শিকড় বাকড় তৈরি হয়ে যায় তখন এটা শরীর থেকে রক্ত চোষা শুরু করে। এ হলো বিষয়। কারণ তার তো ওখানে কিছু জিনিস জন্মাইছে, ওদের তো খাবার দরকার, সে তো খাবার নিবেই, টানবে বডিতে। এগুলো নর্মাল আলোচনা, আমি ডক্টর না, আমি স্বাভাবিক যেটুকু বুঝছি আমার বোঝাটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথম লেভেলে যিনি কাজ করে, ওই যে ডক্টর সাহেব প্রথম কাজটা করে হচ্ছে যে বের করার চেষ্টা করে শরীর থেকে। দ্বিতীয় লেভেল হচ্ছে সে ক্রিস্টালাইজ, একদম স্বচ্ছ পানি, ইউরিক অ্যাসিড স্টোন তৈরি করে। যে পাথর যে হয় না শরীরের মধ্যে পাথর, এই পাথরটা কিন্তু ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড যাদের বেশি হয় তাদের দেখবেন মানে বিভিন্ন ধরনের ব্যথা শুরু হয়, মানে হাঁটু ব্যথা, কোমর ব্যথা, হাতে ব্যথা, বিভিন্ন ধরনের ব্যথা শরীরের মধ্যে দৌড়াদৌড়ি করে ইউরিক অ্যাসিড বেড়ে গেল। তো এটার কারণ হচ্ছে এসিডিক ফুড বন্ধ করতে হবে। এসিডিক ফুড মানে হচ্ছে যে ধরনের খাবারগুলো তৈলাক্ত খাবার, এগুলো বন্ধ করতে হবে। তো এই ইন্টারনাল ম্যাটার হচ্ছে এটা কোলেস্ট্রল ডেভেলপ করে। এই যে দেখেন, একটা হচ্ছে সে ইউরিক অ্যাসিড স্টোন ডেভেলপ করে, সেকেন্ড হচ্ছে যে ওই যে রেখে দেয়, রেখে দেওয়ার পরে এই ঘটনাটা ঘটে। তারপরে দ্বিতীয় হচ্ছে যে সে ইন্টারনালি সে কোলেস্ট্রল, ওই যে বললাম কোলেস্ট্রল, এখন এবার এসে কোলেস্ট্রল আমাদের ফাইভ লাইন গুলো এবার বরাট হওয়া শুরু হয়ে গেল এবং ফ্যাট তৈরি হলো। তো থার্ড লেভেল হচ্ছে টিউমার ডেভেলপমেন্ট। এটা করলে তো বুঝেন একটা একটা পিরিয়ড শেষে এটা হেলথের জন্য প্রবলেম হয়ে দাঁড়ায়, বিশাল বড় প্রবলেম। তো এখন এই টক্সিনটাকে এবং ইনব্যালেন্সটাকে ব্যালেন্স করার জন্য ডিএক্সএন প্রোডাক্ট হচ্ছে নাম্বার ওয়ান। বিকজ ডিএক্সএন এর দুইটা প্রোডাক্ট আছে, একই প্রোডাক্ট থেকে দুইটাকে আলাদা করা হয়েছে। একটা হচ্ছে বডিকে ডিটক্সিফাই করবে, ক্লিন করবে। আরেকটা প্রোডাক্ট হচ্ছে জিএল, আপনাকে ব্যালেন্সিং করবে। পেয়ে গেছেন তাইলে সবচেয়ে সেরা অস্ত্র, আরজি এবং জিএল। বাংলাদেশে আরজি পাউডার আছে, জিএল পাউডার আছে। আমি খুব বেশি ভালো লাগে এটা হচ্ছে, মানে আপনি যদি এটাকে নিয়মিত ইউজ করেন, এটার রেজাল্ট আপনি চোখে দেখতে পাবেন। যেমন আমার ক্ষেত্রে আমি কি রেজাল্ট পেয়েছিলাম, আমি যখন 2017 সালে কাজ করতাম, এখন তো প্রায় রাত 12টা পর্যন্ত কাজ করি, সকাল 10টায় শুরু করলে রাত 12টায় কাজ শেষ হয়। তখনও ঘুমাই, শরীর অতটুকু ছাড়ে দেয় না। এক সময় যখন আমি প্রথম দিকে কাজ করতে যেতাম, দেখা যাচ্ছে সকাল 8-9 ঘন্টা কাজ করার পর দেখা যাচ্ছে হাত পায়ের মধ্যে আর কোনো এনার্জি নেই, নিস্তেজ হয়ে যাওয়ার অবস্থা। ঘুমাইলে দেখা যাচ্ছে হুঁশ থাকতো না, বেহুশ অবস্থা। তার মানে বুঝতেছেন বডির স্টেমিনার অবস্থা 12টা বেজে গেছে। তাহলে তখন কি করতাম, যখন আমি আরজিজিএল ইউজ করা শুরু করলাম, প্রথম দিকে যেটা হলো সেটা হচ্ছে এটার একটা, মানে প্রথম দিকে দেখা যাচ্ছে আমি প্রথম 1 মাস ইউজ করছি, কিছুই বুঝিনি। 2 মাস ইউজ করছি, কিছুই বুঝিনি। 3 মাস ইউজ করছি, কিছুই বুঝিনি। আমি এর মধ্যে সিনিয়র লিডারদের সাথে কথা বলা শুরু করলাম, ভাই আমি তো আরজিজিএল ইউজ করছি, কিছুই বুঝতে পারছি না। আমি আস্তে আস্তে করে যখন ওনারা পরামর্শ দিল যে এটা ইউজ করতে থাকুন কন্টিনিউ 6 মান্থ, বিকজ এটা প্রথম দিকে বডিকে স্ক্যান করে, মানে বডিতে কি আছে সে খুঁজে বের করার চেষ্টা করে। পরবর্তীতে সে আস্তে আস্তে ডিটক্সিফাই মোড তৈরি করে, এবং এরপরে হচ্ছে সে পরিষ্কার করার পরে আবার রিজেনারেটিং শুরু করে, পুনরায় রিপেয়ারিং শুরু করে। যখন আমার 5-6 মাস চলে গেল, তখন আস্তে আস্তে করে আমার হাত পা গুলো আস্তে গরম হয়ে উঠলো, মানে একটা স্টেমিনা, আলাদা একটা এনার্জি ফিল করা শুরু করলাম হাত পায়ের মধ্যে। এবং আমার ক্লান্তির ছাপটা কমে গেল, এখন অনেকক্ষণ কাজ করতে পারি, আমার কাছে সে টায়ার্ডনেসটা ফিল হয় না। তখন আমি বুঝতে পারলাম যে এখন ঠিক আছে, এখন কাজ করছি। তো ইভেন এখন অব্দি খুব সিজনাল ভাইরাস খুব একটা অ্যাট্রাক্ট করে না। সিজনাল ভাইরাস মানে সর্দি জ্বর কাশি, খুব একটা ফ্লু খুব বেশি অ্যাট্রাক্ট করে না। যদি কোনো বেশি প্রবলেমে পড়ে তখন হয়তো মেডিসিন নিলে 1-2 দিন 3 দিনের মধ্যে সেরে যায়, আলহামদুলিল্লাহ। তো ইট ইজ এ ফ্যান্টাস্টিক প্রোডাক্ট ফর বডি নিউট্রিশনের জন্য, নিউট্রিশন এন্ড ব্যালেন্সিং এর জন্য। তো আরজিজিএল এর মধ্যে 400 নিউট্রিশন আছে, তার মধ্যে এটার মধ্যে এই যে পলিস্যাকারাইড একটা উপাদান আছে। পলিস্যাকারাইডটাকে বলা হয় লাইক এ ডিটারজেন্ট। ডিটারজেন্ট যেমন কাপড় চোপড় পরিষ্কার করে ফেলে, পলিস্যাকারাইডটা হচ্ছে এরকম পরিষ্কার করে, এবং লেঞ্চি এইড
এই এই মাশরুমটাকে কিন্তু এক একটা দেশে এক এক নামে পরিচিত, যেমন চায়না বলে এটাকে লিনজি, জাপান বলে এটাকে আহ লুসিডা, মানে জাপান এটাকে মানে তারা ঐশ্বিক একটা খাবার হিসেবে বলে এটাকে। যেমন আমরা ইসলাম ধর্মে আমরা মান্না সালাওয়া হিসেবে বলি। এটা এন্টি এজিং প্রপার্টি, মানে এন্টি এজিং প্রপার্টি। আপনি এটা ইউজ করার পরে দেখা যাচ্ছে আপনার কাছে বয়স অনেক বেশি হলেও আপনার কাছে বডি ফিটনেসে আপনি অনেক বেশি স্ট্রং থাকবেন। তো সো আমি দেখেছি চায়নারা, মালয়েশিয়াতে বেশিরভাগ ক্ষেত্রে দেখলাম যে ওরা প্রত্যেকটা মানে প্রত্যেক ওয়াক্তে তাদের খাবারের মধ্যে মাশরুম থাকে, প্রতিটা বেলায় বিভিন্ন মাশরুম থাকে, তারা মাশরুম ইউজ করে। তার মানে লেনজিয়েট, এবং ওদের বয়স অনেক 60-70 হয়ে গেছে কিন্তু দেখলে বোঝাই যায় না। তো সো এই হলো বিষয়। এবং আহ, তো আমরা বাচ্চাদেরকে কিন্তু জিএল দিতে পারি। জিএল কিন্তু তিতা না, জিএল হোয়াইট একদম পানির সাথে মিশে যদি, যে বাচ্চাগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা কম, একদম অল্পতেই অসুস্থ হয়ে পড়ে, অল্পতে জ্বর হয়, ঠান্ডা কাশি সবসময়, আর ডক্টরদের সাথে মানে দৌড়ের উপর রাখতে হয়, তাদেরকে আপনি এই জিএল এবং স্পিরুলিনাটাকে কন্টিনিউ রাখতে পারেন, দেখবেন খুব কম আহ দেখবেন ওর অসুস্থতার পরিমাণ খুব কমে আসছে, অনেক কমে আসছে। এবং স্পিরুলিনা দিলেও বাচ্চাগুলো খুব প্রাণ চঞ্চল থাকে, খুব এনার্জেটিক থাকে। তো সো জিএল দিবেন কেন? কারণ তাদের বডিতে টক্সিন ঢোকার সময় পায়নি, কারণ তারা তো মায়ের দুধ খেয়েছে, কিংবা তারা এই হালকা লাইট খাবার খেয়েছে, এখনো পর্যন্ত খুব বেশি বাইরের খাবার খেয়ে নেই। তো সো এই জন্য ওদেরকে জিএল প্রডিউস করবেন। তো সো টক্সিন ইনব্যালেন্সের জন্য আপনাদের জন্য কি প্রোডাক্ট এটা পেয়ে গেছেন। তো এখন এটা আমাদের বডিতে আসলে কিভাবে বুঝবো? আমরা যারা সিক পিপল তারা হয়তো আমরা বুঝতে পারি যে হ্যাঁ আমি একটু ইমপ্রুভ হয়েছি, কিন্তু যারা অসুস্থ না তারা কিভাবে বুঝবো? তাদের জন্য কিছু পরীক্ষা যদি করেন, আর যেমন যাদের টিজি লেভেল বেশি, যেমন আমরা কমন একটা পরীক্ষা করি সেটা হচ্ছে আপনার এটা কি বলে, এটা কি আমরা ব্লাড পরীক্ষা করি যেটা টিজি লেভেল, মানে আমাদের কোলেস্ট্রলের অবস্থা কি, এলডিএল কি বা এসডিএল কি, এই ধরনের পরীক্ষাটা করে থাকি। তো এই পরীক্ষাটা করলে তখন দেখা যাচ্ছে আমরা যে রিপোর্টটা পাই মাশরুম পাউডার ইউজ করার পরে কিছুদিন আপনি দেখেন, ওয়েট করেন and পরে আবার পরীক্ষা করে দেখেন, দেখবেন আপনি তখন রেজাল্ট আপনার চোখের সামনে দেখতে পাবেন। তো সো এই জন্য যারা সুস্থ মানুষ ওরা বলে যে আমি তো কিছু বুঝি না। তো আপনি তো কিছু বুঝবেন না ঠিক আছে, কিন্তু এটা আপনি বুঝবেন কখন? বুঝবেন যখন আপনি টানা 1 বছর ইউজ করছেন, গত বছর আপনি কি পরিমাণ ডক্টরের কাছে গেছেন, কি পরিমাণ ওষুধ আপনি খেয়েছেন, বা কি পরিমাণ আপনার সমস্যার সম্মুখীন হয়েছেন, আর এই বছর আপনি কত পরিমাণ সমস্যার সম্মুখীন হয়েছেন, বা আগামী বছর কত পরিমাণ। এইটা ডিপেন্ড করবে আপনি এইটা ইউজ করলে। এটা হচ্ছে যারা সুস্থ। আর অসুস্থরা তো আস্তে আস্তে তারা বুঝতে পারবে যে না আমি প্রথম দিক থেকে আমি বুঝতে পারছি যে না আমার কাছে একটু বেটার মনে হচ্ছে, আগে থেকে একটু ভালো মনে হচ্ছে, এই আর কি বিষয়টা। তো সো এটা প্রথম অবস্থায় আপনি শুরু করতে পারেন 1 গ্রাম দিয়ে। 1 গ্রাম আমাদের দেশে যেটা, বা 1 ফেয়ার দিয়ে শুরু করতে পারেন, আস্তে আস্তে এটা বাড়াবেন। এটা যদি আপনি কোনো কিছু বুঝতে না পারেন তখন, যেমন আমি একটা একবারে লাইভ টেস্টিমনি বলি। 2020 সালে আমার আম্মা করোনা প্যান্ডামিকে উনি আইসিইউতে ছিলেন, প্রায় 30 দিনের মতো আইসিইউতে ছিলেন। ওনার অক্সিজেন লেভেল অনেক বেশি দরকার ছিল, আইসিইউতে চলে গেছে। তো সেই সময় প্রচুর স্টেরয়েড, মানে এত পরিমাণ ইনজেকশন পুশ করতে হয়েছে। তো এরপরে আসার পর অক্সিজেন সিলিন্ডার কিনে ওনাকে অক্সিজেন প্রতিনিয়ত লাগায় রাখতে হতো। আস্তে আস্তে করে ইমপ্রুভ করবে ডক্টর বলছে এটা। কিন্তু কাশ, প্রচুর কাশ, ওনার কাশ মানে কাশে যাচ্ছে না। আমি তখন আহ 8 GGL ক্যাপসুল ছিল আমার কাছে, 360 পিসের বড় ক্যাপসুল। আমি প্রতিদিন প্রতি ওয়াক্তে প্রায় 10টা করে, 10 সেট করে, মানে প্রায় 10টা 8G প্রতিদিন ঢুকাইছি। 8G, অনলি 8G, 10টা 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 30টা। যখন 30টা 8G ঢুকাইছি, বেশি না, 4-5 দিন পরে দেখাচ্ছে ওনার বডি থেকে প্রচুর কফ বেরোচ্ছে, এরকম চাকা চাকা। একটা বালতি দিলে বালতিতে মিনিমাম অন্তত 1 কিলো 1.5 কিলো হবে ওনার এই পরিমাণ, মানে লোড, যেটা কফ বেরোচ্ছে। এবং উনি 10-15 দিনের মধ্যেই ওনার এই যে এই প্রবলেমটা সলভ। অথচ এক একটা অ্যান্টিবায়োটিক ওষুধ প্রতিদিন 300-350 টাকা এক একটা ওয়াক্তে ওনাকে ইউজ করা হয়েছে এইটার জন্য। এটা এটা প্রুভেন, আমি আমার ফ্যামিলির কথা বলছি। তো সো এটা আপনি ইউজ করবেন হচ্ছে আপনার সিচুয়েশন বুঝে, বাড়াবেন কমাবেন এটা আপনার হাতে। আপনি বাড়াইতে পারেন, সিচুয়েশন যদি খারাপ হয় আপনি বাড়াই দিবেন, সিচুয়েশন যদি ভালো থাকে আপনি নর্মাল থাকে নর্মাল ডোজে আসবেন। তো সো মাশরুম এমন একটা জিনিস যেটা আপনার ন্যাচারাল ফুড, এটা স্কিনের জন্য ভালো, এটা বডির জন্য ভালো।
এখনকার ডক্টররা স্বীকার করতেছে যে জিনিসটা আপনি খেতে পারবেন ওই জিনিসটাই আপনি মাখতে পারবেন। খুব সেন্সিটিভ কথাবার্তা। আপনি আজকে যে টুথপেস্ট দিয়ে দাঁত মাজতেছেন ওটা আপনি খেতে পারবেন না, অথচ এটা দিয়ে মাজতেছেন দাঁত। অনেক টুথপেস্ট আছে খাওয়া যাচ্ছে না বাট কিন্তু মাজতেছেন না। অনেক সাবান আছে আপনি এটা নর্মালি স্কিনকে আরো ড্রাই করে ফেলতেছে, স্কিনের অয়েল নষ্ট করে ফেলতেছে। তো সো ডিএক্সএন প্রোডাক্ট যেটা বাইরের জন্য ভালো এটা ভিতরের জন্য ভালো। তো মাশরুম রিলেটেড যে কোনো প্রোডাক্ট, আপনি কফি খাচ্ছেন আর সেখানেও মাশরুম আছে। যেমন একটা এক্সাম্পল, থাইল্যান্ডের এক ভদ্রলোক, তার পেটে নাকি টিউমার, একটা টেস্টিমনি দেখেছিলাম। সে শুধু অনলি ব্ল্যাক কফি 3 মাস ছুটি পাচ্ছিল না, সে অপারেশন করার জন্য 3 মাস ব্ল্যাক কফি খাওয়ার পরে তার সাইজটা ছোট হয়ে গেছে, টিউমারের সাইজ। তার মানে ডিটক্সিফাই, কিন্তু কফি খেয়েও কিন্তু ডিটক্সিফাই করে ফেলছে। তো সো ডিএক্সএন এনি কাইন্ড অফ প্রোডাক্ট, এই যে আজকে কোকোজি বাচ্চাদেরকে দিচ্ছি, শুধু কোকোজি যে প্রোডাক্টটা, কোক চকলেট দিচ্ছি, বিষয়টা এটা না, এটার সাথে মাশরুম। আজকে চা, ডিএক্সএন এর চা, আপনারা ডিএক্সএন এর চাটাকে কেন একটু ডিফারেন্ট মনে করছেন না? বিকজ এটার মধ্যে মাশরুম আছে, জিএল আছে। তো সো এটা চা এবং সাথে জ্ঞানধর্ম স্ট্রাক, তার মানে আপনি চাও খাচ্ছেন, জ্ঞানধর্ম স্ট্রাকও খাচ্ছেন। এই জন্য এটা স্পেশাল, এই জন্য এটা এক্সট্রা অর্ডিনারি। তো সো এরপরে দেখা যাচ্ছে আপনি অ্যালকালাইন ফুডের মধ্যে, অ্যালকালাইন ফুড, অ্যালকালাইন মানে হচ্ছে যেটা ওই যে কাঁচা, কাঁচা মানে এটাকে কোনো প্রসেস করা হয়নি। যেমন যে কোনো বীজ, যে কোনো ধরনের সবজি, এগুলো হচ্ছে অ্যালকালাইন। এখন এই অ্যালকালাইন হচ্ছে আমাদের দরকার হচ্ছে চার, 4 ভাগের 3 ভাগই অ্যালকালাইন দরকার, 1 ভাগ হচ্ছে এসিডিক দরকার। এসিডিক মানে হচ্ছে যেটা প্রসেস করা খাবার। তো আমাদের এর মধ্যে সবচেয়ে বেশি অ্যালকালাইন ফুড হচ্ছে আপনার স্পিরুলিনার কথা যদি বলেন, স্পিরুলিনা। যেমন আমরা প্রবাসে যারা আছি বা ঢাকা শহরও যারা ব্যাচেলর লাইফ লিড করতেছে, বেশিরভাগেরই সমস্যা হচ্ছে ফুড ব্যালেন্স। ফুড ব্যালেন্স মানে আপনি প্রতিদিন মাছ মাংস দুধ ডিম শাকসবজি ব্যালেন্স করতে পারছেন না, খাচ্ছেন তো একই রকমই খাচ্ছেন, কোনো রকম তার কারণে ফুড ব্যালেন্স তৈরি হচ্ছে, ফুডের ইনব্যালেন্স তৈরি হচ্ছে, যেটা আমাদের প্রবলেম। এটার জন্য আপনি খুব সহজে অনেক শাকসবজি মাছ মাংস, যেমন একটা স্পিরুলিনা, একটা 1 গ্রাম স্পিরুলিনার মধ্যে নিউট্রিশন ভ্যালু দেখেন কি পরিমাণ নিউট্রিশন ভ্যালু আছে। তো এই 1 গ্রাম স্পিরুলিনা মানে হচ্ছে মাত্র 3টা ক্যান্ডি, জাস্ট ছোট ছোট 3টা ক্যান্ডি। তো আপনি 3টা ক্যান্ডি মুখে নিবেন, আপনি মাছ মাংস দুধ ডিম ফল মূল শাকসবজি সবগুলোর নিউট্রিশন কিন্তু পেয়ে যাচ্ছেন। তো সো এই ব্যস্ত লাইফে নিউট্রিশন ধরে রাখার জন্য স্পিরুলিনা খুবই ফ্যান্টাস্টিক প্রোডাক্ট। তো স্পিরুলিনা অনেক প্রোডাক্ট আছে, ট্যাবলেট আছে, ক্যাপসুল, পাউডার, সিরিয়াল, নুডলস, অনেক ফরম্যাটে আছে। এটা বাচ্চাদেরকে দিই, আমার 2টা বাচ্চা, দোনোটা বাচ্চা প্রতিদিন মনে হয় ডেলি 4 5 6 7 8, কোনো কোনো দিন বেশি। একদিন দেখি আপনার বিছানার মধ্যে পুরা ক্যান্ডি নিয়ে ঢালছে, এক ভাই বোন মিলে। ডেলি কি পরিমাণ খাইছে আমি জানি না, মুখে পুরা লালা সবুজ হয়ে গেছে, খাচ্ছে, তারা খাচ্ছে বসে বসে। এখন এখন ওরা যদি আজকে যদি স্পিরুলিনার জায়গায় যদি আপনি চিন্তা করে দেখেন, যদি আজকে নাফা বা প্যারাসিটামল খেয়ে ফেলতো কি অবস্থা হইতো এদের। কিন্তু ইট ইজ এ ফুড, এটার জন্য কোনো টেনশন নাই। তো সো এটার অনেক, এটা রেড ব্লাড সেল প্রডিউস করতে পারে। রেড ব্লাড সেল মানে হচ্ছে জানেন আপনি, এটা হিমোগ্লোবিন, অনেকের প্রবলেম, আমাদের অনেকের পিরিয়ড ক্লিয়ার হয় না, এটার ক্ষেত্রে কিন্তু দারুণ প্রোডাক্ট স্পিরুলিনা। তো সো এই হলো বিষয়, আমি জাস্ট অনলি 2 প্রোডাক্টকে। তো সো মাশরুম আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট, এবং স্পিরুলিনা নিয়ে অনেক কথা আছে এখানে। ইনসাম আহ সারা পৃথিবীতে যারা মেল নিউট্রিশন নিয়ে কাজ করে, জাতিসংঘের একটা প্রতিষ্ঠান, তারা ডিওক্সিন থেকে স্পিরুলিনা পারচেস করতেছে। 2030 সাল পর্যন্ত তারা স্পিরুলিনা পারচেস করবে। তো সো ইট ইজ এ বিগ, মানে একটা ইম্পর্টেন্ট যে এত বড় একটা অর্গানাইজেশন যে ডিএক্সএন থেকে কেন স্পিরুলিনা পারচেস করছে, বিকজ অফ কোয়ালিটি। তো ডিএক্সএন কোয়ালিটি, স্পিরুলিনা কোয়ালিটি নিয়ে আপনার কোনো কনফিউশন থাকার দরকার নেই। আর সেকেন্ড হচ্ছে বাংলাদেশের সবচেয়ে গুড নিউজ হচ্ছে বাংলাদেশি স্পিরুলিনা কাল্টিভেট হচ্ছে। খুব রিসেন্টলি বাংলাদেশি স্পিরুলিনা আমরা অফিসিয়ালি পাবো, যেটা আমাদের জন্য গুড একটা মেসেজ। এবং স্পিরুলিনার মধ্যে অনেক এটা বাচ্চাদের জন্য, তাদের চটপট যে বাপটা এনার্জি লেভেলটা, এটার জন্য খুবই ভালো। আপনার যারা সিক পিপল, অসুস্থ, দেখবেন জ্বর সর্দি কাশি বা বিভিন্ন প্রবলেমে সে অ্যাট্রাক্ট, মানে তার বডিতে বিন্দু মাত্র এনার্জি লেভেল নাই। আমি বলবো যে প্রতিদিন আপনি 4 5টা করে স্পিরুলিনা 6টা করে স্পিরুলিনা দেন প্রতিদিন, দেখবেন খুব রিসেন্টলি তার উইকনেস কেটে আসবে, মানে খুব রিসেন্টলি উঠে আসবে।
আবার মেরিড কাপল যারা, তাদের প্রোটিনের প্রয়োজন বেশি, প্রোটিনের জন্য হাই সোর্স হিসাবে আপনি স্পিরুলিনা ইউজ করতে পারেন। এনার্জি যারা কমাইতে চান, ওয়েট কমাইতে চান, তাদের ডাইট দরকার। তো ডাইটের যদি আপনি ডাইট করেন তখন কিন্তু আপনার উইক হয়ে যাবেন, কিন্তু এই উইকনেসের ব্যালেন্সিংটা করতে পারে ওই স্পিরুলিনা। আপনি খাওয়ার আগে স্পিরুলিনা প্রডিউস মানে স্পিরুলিনা যখন মানে নিবেন, আপনার খাবারের পরিমাণটা কমে যাবে। তো সো প্রেগনেন্সিতে যদি আপনি স্পিরুলিনা ইউজ করেন, এটাতে বাচ্চা এবং মা দুইজনের জন্য সেফ, দুইজনের জন্য সেফ। এবং এটাকে ইউজ করছে নাসা, ইউজ করছে স্পেস ফুড হিসাবে ইউজ করছে। তো সো যেটা আমাদের স্টোমাক মানে আমাদের পেটের জন্য ভালো, সেটা আমাদের ফেসের জন্য ভালো। তো সো ডিএক্সএন প্রোডাক্ট যেটাই আপনি পান না কেন, যেটা ফেসে মাখতে বলছে সেটাও আপনার জন্য ভালো, যেটা আপনার খেতে বলছে সেটাও আপনার জন্য ভালো, বিকজ ইট ইজ এ গুড ফুড কোম্পানি। তো সো ডিএক্সএন প্রোডাক্ট কাস্টমার কারা? আমরা অধিকাংশ মানুষ মনে করি যে সিক পিপল হচ্ছে ডিএক্সএন প্রোডাক্টের, হেলথ প্রোডাক্টের কাস্টমার। মোটেও না। আপনি যদি বলেন আমি অনেক প্রোডাক্ট ইউজ করি ডিএক্সএন হেলথ প্রোডাক্ট, বিকজ হচ্ছে ইজ এ ফুড, আমি এই জন্য নির্দ্বিধায় ইউজ করছি, কারণ এটার সাইড এফেক্ট নাই, বিকজ এটা ন্যাচারাল সোর্স থেকে আসে। এই জন্য প্রেগনেন্সি ওমেন ওদের জন্য সেফ প্রোডাক্ট, বাচ্চাদের জন্য সেফ, স্কুলিং চিলড্রেন, টেনিস পিপল, মেরিড কাপল, সিনিয়র সিটিজেন, আপনার সিক পিপল, তাদের জন্য, সিক পিপলদের জন্য সুবিধা হচ্ছে খুব দ্রুত তারা রিকভারি করবে। তো আমরা সিক্স পিপলদেরকে মার্কেটে টাচ না করে আমরা আগে বুঝি যে এটা আমাদের সবার দরকার, আগে আমরা এটা নিজেরা আগে ইউজিং শুরু করি। তো সো চেঞ্জ ইউর ব্র্যান্ড, স্টার্ট ইউর বিজনেস। তো আপনি যত বেশি প্রোডাক্ট ইউজ করবেন তত বেশি প্রোডাক্ট সম্পর্কে আপনি বলতে পারবেন এবং কাজে লাগাইতে পারবেন এই ট্রিটমেন্টটা। তো সো থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন।